আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা একটি নতুন আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এনিগমা টেলিভিশনের আপনারা জানেন যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি বিভিন্ন সময়। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একজন স্পেশাল গেস্টকে আমাদের সামনে পেয়েছি। ওনার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড বলতে গেলে অনেক কিছু বলতে হয়, বাট উনি একজন টেকনোলজি এবং অ্যাপস এবং এইসব নিয়ে কাজ করেন। পাশাপাশি উনি একজন বিজনেস স্টার্টআপ নিয়েও কাজ করেন। অনেক দিন ধরেই কাজ করছেন, মাঝখানে অনেক দিন দেশের বাইরে ছিলেন মাস্টার্স করার জন্য। উনি ফিরে এসে আবার ওই একই কাজে ইনভলভ হয়েছেন। তো বাংলাদেশের স্টার্টআপের ইকোসিস্টেমটা নিয়ে উনি কাজ করছেন। এখন ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট করছেন বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, যেখানে ওনারা বলছেন যে স্মার্ট স্টার্টআপদের নিয়ে একটা ইকোসিস্টেম ওনারা তৈরি করছেন, যেটাকে এক্সেলেটর বলছেন ওনারা, এবং সেটা সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন জায়গায় ওনারা কাজ করছেন, বুট ক্যাম্প করছেন এবং বিভিন্ন স্টার্টআপদেরকে ওনারা একটা ডেটাবেজের মধ্যে নিয়ে আসছেন, যাতে করে সবাইকে বিভিন্ন ধরনের সাপোর্ট ওনারা দিতে পারেন। আসলে আমার এত কথা বলার কিছু নাই, কারণ এটার ব্যাপারে আমি কোনো এক্সপার্ট নই। আমি আসলে টোটাল জিনিসটাই মিস্টার আরিফের কাছ থেকে জানতে চাই। আরিফ আমার বন্ধু ছিলেন, এখনও আছেন। আমরা অনেক বছর পরে আবার অনেক বিষয় নিয়ে কাজ করছি। সো আমরা আসলে আরিফের কাছেই জানতে চাই যে আরিফ কিভাবে এই কাজটার সাথে জড়িত হলো এবং এই কাজটার উদ্দেশ্য কী, বিধেয় কী, প্রতিবন্ধকতা কোথায় দেখছেন উনি। সরকারের কাজ, ওয়ার্ল্ড ব্যাংকের কাজ, বাট এখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, কারণ আমাদের দেশটা তো আসলে স্টার্টআপ ইকো ফ্রেন্ডলি নয়। সো ওনাদের অনেক রকম, যারা ব্যবসা করছেন তাদের অনেক রকমের প্রবলেম তৈরি হচ্ছে। সো হি ইজ এক্সপার্ট অন দ্যাট। সো আমরা তার কাছ থেকেই বরং টোটাল ব্যাপারটা জানি। আরিফ, আপনাকে স্টোরিতে স্বাগত। শান্তনু ভাই, থ্যাংক ইউ ফর ইন্ট্রোডিউসিং মি। অ্যান্ড ডেফিনেটলি আমি অনেক কিছু করি না, আমার অত বেশি যোগ্যতাও নাই। আমি স্টার্টআপদের নিয়েই কাজ করছি বর্তমানে। মেইনলি আমার এক্সপার্ট এরিয়া ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। বাট দেশের প্রয়োজনে, দেশের টেকনোলজি যেহেতু আপনার অত বেশি গ্রো করে নাই, উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ এক্সপার্ট টেক পিপল। সো যার ফলে আমি আসলে নিজে থেকেই টেকনোলজিটা শিখেছি। এটা জাস্ট আমার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে পারেন। বাট প্রাইমারিলি মাই এক্সপার্ট এরিয়া ইজ বিজনেস। স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, যেটা আপনি অলরেডি বললেন, ইটস এ ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড project. ICT Ministry is implementing this one. Bangladesh High Tech Park is the implementing body under the umbrella of ICT Ministry. আমি প্রোগ্রামটার ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। সো আমাদের দায়িত্ব হচ্ছে সারা বাংলাদেশব্যাপী একটা স্টার্টআপ ইকোসিস্টেম বিল্ড আপ করা। হাজারেরও বেশি স্টার্টআপ যাতে প্রতি বছর বাংলাদেশে তৈরি হয়, সেরকম একটা স্বপ্ন নিয়ে আমরা আসলে এই প্রজেক্টটা শুরু করেছি। এই প্রজেক্টটা কাজ করতে পেরে আমি নিজেই অনেক আই ফিল থ্যাঙ্কস টু গড যে আসলে এই ধরনের একটা প্রজেক্টে আমি ইনভলভ হতে পেরেছি। তার আগেও আপনার সাথে আমার কাজ হয়েছে, আমরা স্টার্টআপ নিয়ে কাজ করেছি, আমরা 7 ডিভিশনে ঘুরেছি। ওই লাস্ট ট্রিপ যেটা আমরা বলেছিলাম 2016-17, সেখানে কিন্তু আমার একটা ব্যাপক পরিবর্তন এসেছিল। আপনি বললেন আমি দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে আমি এমনি ছিলাম না। হোয়াট আই ফাউন্ড দ্যাট যে আই হ্যাভ বিন ট্রাইং টু হেল্প দ্য স্টার্টআপস। তাদের বিজনেস মডেল চেক করলাম, তাদের মেধা ছিল অসাধারণ, তারা প্রচেষ্টা দিচ্ছে চমৎকার, কিন্তু সফল হতে পারছে না। তো সফলতার পরিমাণ অনেক কম ছিল। অ্যান্ড আই ফাউন্ড দ্যাট দি প্রবলেম ইজ নট অনলি ইন দেয়ার বিজনেসেস, বা তাদের মধ্যে নয়, পুরো ইকোনমির মধ্যে একটা প্রবলেম আছে। সো দ্যাটস দ্য রিজন আই ওয়েন্ট টু স্টাডি ইকোনমিক্স। আই ওয়ান্টেড টু নো হোয়াট ইজ ইনসাইড ইকোনমিক্স দ্যাট ইজ নট হেল্পিং আওয়ার স্টার্টআপস টু গ্রো অ্যান্ড সাস্টেইন। তো সেইটা আমি শিখেছি। আই গট দ্যাট, আই ফাউন্ড হোয়াট ইজ দ্য প্রবলেম। ম্যাক্রো ইকোনমিক প্রবলেমসগুলো আমি আইডেন্টিফাই করেছি। বাংলাদেশে ব্যাক করার পরে লাকিলি আই গট দিস প্রজেক্ট, যেখানে আমার আবার স্টার্টআপকে নিয়ে কাজ করতে হচ্ছে। এই প্রজেক্টটার করতে যে আমি যেই মেইন প্রবলেমটা দেখতে পেলাম, এখন আগের থেকেও দেখেছি, বাট এই সময়ে এসে আমি বুঝতে পারলাম যে একটা বড় প্রবলেম হচ্ছে কি, আমরা আসলে যারা বিজনেস করি তারা বিজনেস বুঝি না। বিজনেসে অনেকগুলো ডিসিপ্লিন আছে, এরিয়া আছে বিজনেসের। সো আমরা হয়তো বা ইমোশন, প্যাশন দিয়ে বিজনেস শুরু করে দিই, ইভেন এসএবির ক্ষেত্রেও। বাট এই একটা বিজনেসকে সাকসেসফুল করতে হলে শুধু সাবজেক্টের ব্যাপারে বা বিজনেসের যে মেইন প্রোডাক্টটা বা সার্ভিসটা নিয়ে এক্সপার্ট হলে হয় না, সাথে জানতে হয় তাকে মার্কেটিং, ফাইন্যান্স, ইকোনমিক্স, ম্যানেজমেন্ট, এইচআর, অনেকগুলো জিনিস জানতে হয়। তো সেটা আসলে আমরা বিজনেস স্কুলেই পড়ানো হয়, বাট উদ্যোক্তারা এই জ্ঞানটা তাদের নাই, এন্টারপ্রেনারদের। সো যার ফলে তারা শুরু করার পরে দেখা যায় ফাইন্যান্স ম্যানেজ করতে পারছে না, বা ম্যান পাওয়ার ম্যানেজ করতে পারছে না। সো সাকসেসফুল হওয়ার জন্য তাদের অনেকটা লাকের উপর ডিপেন্ড করতে হয়। এটা হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে
স্টার্ট আপ করতে যেয়ে দেখলাম যে বাংলাদেশের মধ্যে ইভেন অনেক বড় বড় স্টার্ট আপ যারা করে ফেলে তারাও স্টার্ট আপ কনসেপ্ট আসলে বোঝে না। এটা একটা বিগ থিং, বিকজ এসএমই বা রেগুলার বিজনেসের সাথে স্টার্ট আপের একটা ডিফারেন্স আছে। এবং স্টার্ট আপ আসলে একটা হাই রিস্ক ভেঞ্চার, বাট ক্যালকুলেটেড রিস্ক নিতে হয় যাতে আমরা আসলে অল্প ক্যাপিটালে বিশাল বড় করতে চাই। নর্মালি আমরা কি জানতাম, আমরা সাধারণ বিজনেসে পার্সেন্টেজ প্রফিট খুঁজি, লাইক কত পার্সেন্ট প্রফিট, 10%, 20%, 30%, বাট স্টার্ট আপ কিন্তু পার্সেন্টেজে না, মাল্টিপলসে প্রফিট খুঁজে, কত গুণ প্রফিট হবে। আমি যদি 1 কোটি টাকা ইনভেস্ট করি, ইটস নট লাইক আমি 20%, 30%, দে ডোন্ট টক অ্যাবাউট 10-20%। সো স্টার্ট আপ টক করে যে 10 টাইমস, 20 টাইমস, 30 টাইমস আমি প্রফিট দিতে পারবো। সো সেই 10, 20, 30 টাইমস যে প্রফিট দেওয়ার যেই প্রমিস থাকে স্টার্ট আপে, সেটা এসএমই কনসেপ্টে করা যায় না। সেটা করতে হলে একদম কমপ্লিটলি স্টার্ট আপের সায়েন্স ফলো করতে হয়। সেই সায়েন্সটা যদি ফলো না করি তাহলে আমরা আসলে ওই টিপিক্যাল বেসিক্যালি ফেইলিওর হবে, অথবা উই উইল টার্ন আওয়ারসেলফ এ টিপিক্যাল এসএমই। সো আমাদের এখনকার বর্তমান গোলটা হয়ে দাঁড়াইছে পুরো বাংলাদেশব্যাপী যারা ফাউন্ডার আছে বা স্টার্ট আপ ফাউন্ডার আছে বা এসএমই ওনার আছে, তাদেরকে আসলে বোঝানো যে আসলে দেখো, টিপিক্যাল মেথডে কাজ করলে চলবে না। দি ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। আগেকার দিনের মতো ক্রয় বিক্রয় এখন আর দোকানে যেয়ে হয় না। দেয়ার ইজ এ ডিজিটাল এজ কামিং, প্রচুর টেকনোলজি আছে, এবং অলসো দেয়ার আর মেনি ওয়েজ যেখানে আসলে তুমি রেগুলার ট্রেডিশনাল চ্যানেলকে বাইপাস করে তুমি অনেক বড় হয়ে যেতে পারবা। তোমার ইনভেস্টমেন্ট অত হবে না, তোমার খরচ অত হবে না। সো এই যে ডিজিটাল টুলস বা ডিজিটাল স্টার্ট আপ, এটা আসলে আমাদের মেইন কনসেপ্ট, এবং এই জন্যই এই প্রজেক্টের মেইন টাইটেল হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট। সো ডিড প্রজেক্টের আন্ডারে আমরা আসলে এই স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর প্রোগ্রামটা রান করছি। এই প্রোগ্রামে অলরেডি আমরা প্রায় 400-র মতো স্টার্ট আপকে অনবোর্ড করেছি, এবং তাদেরকে আমরা রেগুলার বেসিসে আপনার ট্রেনিং, মেন্টরিং সার্ভিস দিচ্ছি, ব্র্যান্ডিং, মার্কেটিং, টেকনোলজি সাপোর্ট, টেকনোলজি কনসাল্টিং, এই ধরনের সাপোর্ট দিচ্ছি, যাতে তারা অল্প সময়ের মধ্যে এক নাম্বার এসএমই কনসেপ্টটা বুঝে ফেলে এবং এসএমই থেকে স্টার্ট আপের আইডিওলজিতে চলে আসে, অ্যান্ড অলসো স্টার্ট আপ বিল্ড আপ করে যাতে 4 থেকে 6 মাসের মধ্যে তারা যাদের আইডিয়া আছে তারা যাতে এমভিপি বিল্ড আপ করতে পারে, যাদের এমভিপি আছে মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট যেটা, তারা যাতে রেভিনিউতে চলে যেতে পারে, যাদের রেভিনিউ আছে তারা যাতে আরও বড় হয়ে যেতে পারে, এবং ফাইনালি এমন একটাভাবে বিজনেসটাকে তারা তো জায়গায় নিয়ে যেতে পারে স্টার্ট আপকে, যাতে দেশি বিদেশি ইনভেস্টররা তাদেরকে পছন্দ করে এবং তাদেরকে ইনভেস্ট করে। সো এটা হচ্ছে আমার মেইন প্রজেক্টের মেইন গোল, অ্যান্ড আই এম ওয়ার্কিং অন দিস প্রজেক্ট। That's everything about this project, what I'm doing right now actually. যদি আমরা একটা জিনিস বলি যে লিগ্যাল কমপ্লায়েন্সেস ফর ডিজিটাল স্টার্টআপস। ওকে, গ্রেট। আজকের একটা বড় টপিক। আজকে উই হ্যাভ এন ওয়েবিনার। I'm inviting all to join that webinar. সো আমরা এই ওয়েবিনারটা সারা বাংলাদেশব্যাপী চলবে আজকে। এইটাও আমরা উই হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং দ্যাট, দেখেন আমরা অনেকে কমার্স, ই কমার্স করি বা মোবাইল অ্যাপস, ওয়েবের মাধ্যমে। ইনফ্যাক্ট ইউ আর অ্যাকচুয়ালি এনিগমা টিভি বা অন্যান্য যত ওটিটি সবাই যারা টেলিভিশন চ্যানেল রান করছে, তারা সবাই কিন্তু ডিজিটাল চ্যানেল ব্যবহার করে কাস্টমারকে সার্ভ করছে। বাট কনসেপ্টটা কমপ্লিট নতুন, কিন্তু বাংলাদেশের আইন কিন্তু এখনও পুরনো। সো এখানে অনেক ক্ষেত্রে কনফ্লিক্ট করে। হ্যাঁ, ডিজিটাল স্টার্ট আপের রেজিস্ট্রেশন কেমন হবে, তাদের ভ্যাট ট্যাক্স, এই ধরনের জিনিসগুলো কীরকম হবে, তারা কীভাবে কোম্পানি ফরমেশন করবে, এই জিনিসগুলো নিয়ে সবসময় কনফিউশন থাকে। সেই কনফিউশনগুলো দূর করার জন্য আসলে আমরা, অ্যাজ আই সে, দ্যাট উই হ্যাভ আওয়ার এক্সপার্ট প্যানেলস অফ মেন্টরস অ্যান্ড কোচেস, যারা বেসিক্যালি রেগুলার বেসিসে আমাদের স্টার্ট আপদেরকে আইডিয়া দিচ্ছে যে হ্যাঁ, তুমি যখন ব্যবসাটা শুরু করবা তোমার কী ধরনের আইনগত জটিলতা হইতে পারে, এবং এগুলোকে ফেস করে তুমি কীভাবে একটা লিগ্যালি কমপ্লায়েন্ট স্টার্ট আপ তৈরি করতে পারো, সেটা আসলে এই কোর্সটার বা এই ওয়েবিনারের মেইন গোল আর কি। কিছু বিষয়ে আপনি এখানে আপনার জায়গায় কাজ করছেন, যেমন আমি একটা লিগ্যাল জায়গার কথা বললাম, এসএমই টু স্টার্ট আপ গ্রোথ প্ল্যান, এটা নিয়ে আপনি অনেক ক্লোজলি কাজ করেন। So can you please explain a little bit regarding this issue? Of course, like that's the main thing. I guess that আমরা আসলে এই প্রজেক্টটা করার পরে দীর্ঘ 4 থেকে 6 মাসের পরে I understood that যে স্টার্ট আপের কনসেপ্টটা আসলে এখনও আমরা কেউ বুঝি না। আমরা সবাই এসএমই স্টাইলে চিন্তা করি। আমি যদি প্রপারলি ডিফারেন্সিয়েট করতে চাই এসএমইর সাথে স্টার্ট আপের পার্থক্য কী, এসএমই হচ্ছে একটা ট্রেডিশনাল বিজনেস যার রেভিনিউ লিমিটেড, ম্যান পাওয়ার লিমিটেড, অলসো ভিশন লিমিটেড। সো সে হয়তো বা কোনো একটা স্পেসিফিক এরিয়ার মধ্যে, স্পেসিফিক রিজনের মধ্যে সে সাপোর্ট দিবে এবং অল্প রেভিনিউতে অল্প একটা পার্সেন্টেজ প্রফিট নিয়ে সে সাস্টেইন করবে। তার রিস্ক কম আছে, দের ইজ নো ডাউট, রিস্ক কম। হয়তো আপনি একটা ফুড শপ খুলেছেন
আপনি হয়তো বা 20 লাখ 25 লাখ টাকার একটা ক্যাপিটাল ছিল, আপনি হয়তো বা একটা লোকাল ফুড শপ খুলেছেন, এটাতে আপনার রিস্কের পরিমাণ কম হয়। এটা রিজন ফুডের ডিমান্ড আছে, আপনিও ছোট করে খুলেছেন, সো আপনি হয়তো বা 20 লাখ 25 লাখ টাকা খরচ করে আপনি হয়তো বা 50,000 60,000 করে মাসে আপনি আপনার প্রফিট রাখতে পারবেন। বাট দ্যাটস দ্য এসএমই থিং। আমি যদি আরেকটু যদি বলি যে না, যদি এটা থেকে আমি বেরোতে চাই, আমি যদি 20-25 লাখ টাকার যদি আমার একটা ইনভেস্টমেন্ট থাকে, বাট আই ওয়ান্ট টু মেক স্টার্ট আপ, আই ডোন্ট টু মেক এন এসএমই, তাহলে আমি কী করবো? আমি প্রবলি তখন একটা ক্লাউড কিচেন খুলবো। সো ক্লাউড কিচেন হতে পারে বা অন্য যে কোনো রকমের একটা ফুড ব্র্যান্ড ক্রিয়েট করবো, যেটা বেসিক্যালি প্রবলি উইল বি ওয়ার্কিং ফ্রম সে ধরেন ফুড পান্ডার মতো একটা অ্যাপ। আমি যদি টেক বলি আর কি, একটা সময় আমরা হয়তো 20-25 লাখ টাকা দিয়ে এরকম একটা অ্যাপ বানাইতে পারতাম, বা এখনও যদি বলি আরও 10 লাখের মধ্যে আমরা যদি একটা অ্যাপ বিল্ড আপ করতে পারি, আর 10 লাখ টাকা যদি আমরা প্রোমো করতে পারি ওই রকম স্ট্র্যাটেজি, বিকজ আমার তো ইনভেস্টমেন্ট শর্ট, তাহলে কী হতে পারে? আমি ওই যে 25 লাখ টাকা ইনভেস্ট করে আমি কি একটা রেস্টুরেন্ট খুঁজছি, এটা একটা ছোটো একটা জায়গার মধ্যে সার্ভ হচ্ছে, বাট ফুড পান্ডার মতো বা এরকম যে কোনো একটা আমি ফুড অ্যাপ যদি বানা ফেলাই, তখন তো আর আমাকে গুলশান এরিয়ার মধ্যে বা আমাকে ধানমন্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে না। আই ক্যান গো অ্যান্ড সার্ভ অ্যাক্রস হোল কান্ট্রি, এবং দেশের বাইরে যেতে পারি আমরা। সো ওই কনসেপ্টটা এটা যে স্টার্ট আপ যখন শুরু করবে, সে প্রথমে চিন্তা করবে যে আমি সারা বিশ্বে যাব, আই ওয়ান্ট টু বি গ্লোবাল। সো সে কী করবে? সে ফাউন্ডেশনটা বিল্ড আপ করবে এমনভাবে। সো আপনি ধরেন 10 তলা বিল্ডিং তৈরি করছেন, তাহলে আপনার ফাউন্ডেশন তো 10 তলা করতে হবে। সো স্টার্ট আপ শুরুতেই চিন্তা করবে আমি সারা বিশ্বের সব দেশে আমি পৌঁছাতে চাই। তো আমি শুরুটা করবো এইভাবে, আমি হয়তো বা এমন একটা টেকনোলজি বা এমন একটা সলিউশন নিয়ে বিল্ড আপ করবো যে সলিউশনটা ইউনিক এবং এটা সার্ভ করে কোনো একটা নিশ মার্কেটে, বাট নিশ মার্কেটটা অনেক বড়। সেই নিশ মার্কেট ইজ নট অনলি ইন স্পেসিফিক জিওগ্রাফিক রিজন, এবং তার ওই তখন 25 লাখ টাকার এগেনস্টে সে রিটার্ন খোঁজার চেষ্টা করে। মেবি ইনভেস্টমেন্ট লাগতে পারে তার মাঝখানে, কিন্তু সেই 25 লাখ টাকা দিয়ে যেই ফুড স্টেপটা দিল, সেই 25 লাখ কিন্তু 2,500 কোটি টাকা 3,000 কোটি টাকা একসময় রিচ করতে পারে। এই অ্যাবনর্মাল বা যেটা অনেক কাছে অ্যাবনর্মাল লাগে, বাট স্টার্টআপকে আসলে ওই অ্যাবনর্মাল একটা বিশাল ভিশন দেখতে হয়। সেই ভিশনটার একটা বড় অভাব হচ্ছে এসএমইর মধ্যে। স্টার্টআপ করতে হলে আমাকে ভিশন দেখতে হবে, বিশাল বড় করতে হবে, এবং সেই অনুযায়ী ফাউন্ডেশন বিল্ড আপ করে আমাকে বিজনেসটা স্টার্ট করতে হবে। সো দ্যাটস হোয়াট ইজ দ্য মেইন এসএমই টু স্টার্টআপের। আমার এইখানে তাহলে আমি একেবারে বেসিকে ফেরত যাই। যদি বিষয়টা এরকম হয় যে হোয়াট ইজ এসএমই অ্যান্ড হোয়াট ইজ স্টার্টআপ, হাউ ডু ডিফারেন্সিয়েট দিস টু বাজি ওয়ার্ড? এসএমই তো অফকোর্স স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস আমি বলি এসএমইকে। আমি যদি টিপিক্যাল এক্সাম্পল দিই, একটা রেগুলার মম অ্যান্ড পপ শপ, লাইক সে ধরেন আপনার যারা আপনার কোনো একটা সে ধরেন ধানমন্ডি এলাকা বা মোহাম্মদপুর এলাকাতে বড় একটা আপনার দোকান দিয়েছে, যে দোকানে আপনি সব ধরনের বেবিদের প্রোডাক্ট পাচ্ছেন। ওকে, সব ধরনের বেবিদের প্রোডাক্ট পাচ্ছেন, এটা কি জামা কাপড় পাচ্ছেন, তারপরে খেলনা পাচ্ছেন, ফুড পাচ্ছেন, সব কিছু পাচ্ছেন। এখন ও অনেকগুলো প্রোডাক্টে এক্সপার্টিস, এবং ওর কোনো প্রোডাক্টের মার্জিন অনেক বেশি, কোনো প্রোডাক্টের মার্জিন অনেক কম। এখন ওই ব্যবসাতে যদি কোনো একদিন মনে করে ফ্লেসি আমি আসলে এত কিছুর ব্যবসা করছি, সে আসেমি, আমি বললাম তো তার তো রেভিনিউ মডেল সীমাবদ্ধ, তার তো ওই ধানমন্ডি এলাকার মধ্যে যত কাস্টমার আসছে তারাই আসবে এখানে, তার কাছ থেকে তো চট্টগ্রাম থেকে লোক আসবে না, তার কাছে সিলেট থেকে লোক আসবে না। সো তার কাছে তার একটা লিমিটেড এরিয়ার মধ্যে সাপোর্টটা থাকবে। তখন তার যদি মনে হয় যে আমি যে এত টাকা খরচ করি, অ্যাটলিস্ট 1-1.5 কোটি টাকা লাগবে, আপনি যদি একটা বড় 10,000 স্কোয়ার ফিটের একটা জায়গা নিয়ে কাজ করছেন, বা আরও বেশি লাগতে পারে। সো রিয়েল এস্টেটের কস্ট আমি জানি না, কারণ আমি আসলে স্টার্ট আপ নিয়ে কাজ করি, সো আই ডোন্ট ইনভেস্ট ইন রিয়েল এস্টেট। তো সে যদি চিন্তা করে ফরগেট অ্যাবাউট দিস ওয়ান, আমরা একটা কাজ করি, আমরা একটা ছোটো একটা ওয়্যার হাউস নেই, এবং আমরা বড় একটা মার্কেটিং বাজেট করি, অ্যান্ড অলসো আমরা এমন একটা প্রোডাক্ট সেল করি যে প্রোডাক্টটা শুধুমাত্র প্রচুর ডিমান্ড আছে এবং প্রচুর মার্জিন আছে। সো তারা কী করলো, যেমন ধরেন সে দে ক্যান কাম ফর এ ডাইপার, অথবা বেবিদের ধরেন হতে পারে একটা সিম্পল একটা স্পেসিফিক্যালি ধরেন এক ধরনের ফিডার আসলো, যেটা দিয়ে আপনার খুব অল্প বয়সের বাচ্চাও খুব আরামসে আপনার নিজে থেকেই আপনার দুধ খাইতে পারে। এটা একটা ইনোভেশন আসতে হবে, সেই ইনোভেশনটা সে করলো, এবং সেই ইনোভেশনে সে 2,000 স্কোয়ার ফিটের একটা অফিস নিল। সে 2,000 স্কোয়ার অফিস নিয়ে ধরেন আপনার 10,000 টাকার বা 1 লাখ টাকার প্রোডাক্ট কিনলো, সে 1 লাখ টাকার বুস্টিং দিল, এবং 1 লাখ টাকার প্রোডাক্ট তার 20 লাখে বিক্রি হয়ে গেল। সো ওই মার্জিনটা বললাম যে আমি 10 টাকার জিনিস যদি 200 টাকায় ভ্যালুতে সেল করতে পারি, তাহলে আমি কী করবো? আমি ওই যে 10 টাকার আমি যদি 1 লাখ টাকার প্রোডাক্ট নেই, এবং আমি যদি 1 লাখ টাকা মার্কেটিং করি, মানে আমার খরচ হলো 2 লাখ টাকা, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম গেটিং আউট 20 লাখ টাকা। সো 18 লাখ টাকা লাভ করলাম, মেবি একদিনে, মেবি 2 দিনে। সো ডেলিভারিটা আমার ওইভাবে চেইনটা ওইভাবে ম্যানেজ করলাম, এবং এটা আমি রেপ্লিকেট করবো, আমি আবার রেপ্লিকেট করবো। সো আমি কন্টিনিউয়াসলি যখন 10 বার 15 বার করছি, অলরেডি আমি কোটিপতি। সো স্টার্টআপ ইজ লাইক দ্যাট, দে উইল প্লে নট লাইক এ ট্রেডিশনাল প্লেয়ার, দে উইল ফাইন্ড আউট লাইক ওয়ান ইউনিক প্রোডাক্ট যেটাতে অনেক প্রফিট মার্জিন আছে, যেটা অন্য কেউ অ্যাড্রেস করছে না, বাট আমি যদি অ্যাড্রেস করি এবং আমি কুইকলি যদি মার্কেটে ইন করি, তাহলে আমার 1 সপ্তাহ 2 সপ্তাহের যেই স্ট্র্যাটেজি সেলস থাকবে, তাতেই ধরেন অন্যান্য বড় প্লেয়াররা পড়ে যাবে, নো ওয়ান উইল কাম এগেন এনিমোর। সো
একটা 25 লাখ টাকা দিয়ে আমি কি করতে পারি, বা 1 কোটি টাকা দিয়ে আমি কি করতে, আমি বিশাল বড় একটা ফ্যাসিলিটি নিয়ে একটা ট্রেডিশনাল 10-20% প্রফিটের শপ খুলতে পারি, অথবা আমি 20 লাখ টাকা খরচ করে কি করতে পারি, এরকম একটা ই-কমার্স শপ খুলতে পারি, যেটাতে আসলে আমি ডেইলি আমি আসলে 200%, 300%, 2000% আপনার রেভিনিউ জেনারেট করতে পারি। বারবার শপ বা চুল কাটার যে জায়গাগুলোতে আমরা যাই, সেলুন বলি, এদেরকে আপনি কোন ক্যাটাগরিতে ফেলেন? কমপ্লিটলি এসএমই, ভেরি এমএসএমই বলবো, মাইক্রো এন্টারপ্রাইজ বলবো আর কি। সো মাইক্রো। তাইলে জাভেদ সাহেবের হেয়ার কাটকে কি আপনি স্টার্ট আপ বলবেন? জাভেদ সাহেবের হেয়ার কাটকে আমি স্টার্ট আপ বলতে পারবো এক সেন্সে, বিকজ জাভেদ সাহেব হ্যাজ এস্টাবলিশ ব্র্যান্ড, অ্যান্ড উনি কিন্তু এখন শুধু চুল কাটায় না, নিজে চুল কাটালে অলওয়েজ সে কিন্তু আপনার এসএমই থাকতো, বাট সে আসলে আপনার তার ব্র্যান্ডেড প্রোডাক্ট সেল করছে। সো বা তার নিজস্ব কিছু কমোডিটি সেল করছে, যেটা আসলে সব সেলুনেই যাচ্ছে। থিঙ্ক অ্যাবাউট সেলুনের ক্ষেত্রে কী বলছে, সেলুনের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম নিয়ে আমরা অনেক স্টার্ট আপ দেখতে পাচ্ছি আমাদের বর্তমান পোর্টফোলিওতে। আমাদের অনেক স্টার্ট আপ আছে যারা কী করছে, সে ধরেন সেলুন খুলছে না, সে বলছে যে আপনারা তো সেলুনে গিয়ে সমস্যা পড়েন, সেলুনে গেলে আপনি হয়তো একজনকেই আপনি সবসময় খুঁজে বের করেন, তার অ্যাপয়েন্টমেন্ট সেট করেন। সো ওরা কী করছে, ওরা আসলে এরকম মোস্ট পপুলার যারা প্রত্যেকটা এরিয়াতে যারা আপনার ভালো ভালো সেলুন বা বারবার আছেন, তাদেরকে তারা ডেটাবেজে নিয়ে আসতেছে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট করার সুযোগ দিচ্ছে। সো আপনি ধরেন আমি আমার বারবারের কাছে কিন্তু কিন্তু আমি 1000 টাকা খরচ করে ফেলতেছি, ঠিক আছে? তো এখন ওই বারবারের অ্যাপয়েন্টমেন্ট শিডিউল ম্যানেজ করাটাও বারবারও জানে না, আমিও জানি না। সো আমি যদি তাকে একটা অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার সুযোগ দিই, আমি যদি এরকম 3000 বারবারকে নিয়ে আসতে পারি, আমি হয়তো বা 30-40 লাখ টাকার একটা অ্যাপ খুলে 3000 বারবারের প্রতিদিনের যে আয় আছে সেখান থেকে আমি 20 টাকা করে 100 টাকা করে নিতে পারি। দ্যাটস অ্যান স্টার্ট আপ। ওই বারবার কিন্তু রেগুলার বেসে হয়তো বা 10,000 টাকায় আয় করবে, কিন্তু তার 10,000 টাকাতে আমি নিচ্ছি কত, 100 টাকা বা 500 টাকা নিচ্ছি আমি। এই 500 গুণ 3000 গুণ করেন। সো আমি আসলে কনসেপ্ট উবারের কোনো ট্যাক্সি ক্যাব নাই। সো উবার নিজের কোনো ক্যাব নাই। উবার আসলে সারা বিশ্বে যত ট্যাক্সি বাস আছে সেটা থেকে সে আয় করছে, যার ফলে তার এখন $1 ট্রিলিয়ন ভ্যালুয়েশনে সে স্বপ্ন দেখছে। তাহলে কি আপনি ভ্যালুয়েশন অ্যান্ড ফান্ড রেজিং স্ট্র্যাটেজিও করছেন? অফকোর্স, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটার রিজন হচ্ছে আপনার স্টার্টআপের আবার ডেফিনেশন যদি বলে, স্টার্টআপ হবে কি, স্টার্টআপ হবে হচ্ছে এমন একটা ইউনিক আইডিয়া নিয়ে আসবে, একটা ইনোভেটিভ সলিউশন বা প্রোডাক্ট নিয়ে আসবে, যেটা আসলে মার্কেটে একটা স্পেসিফিক নিশের টার্গেটকে ফুলফিল করবে বেটার দ্যান এনি আদার পারসন। সো এখন এই যে মার্কেটটা সে ক্যাপচার করছে, সেই মার্কেটটার সাইজ কীরকম। আমি যদি আজকে একটা স্টার্টআপ 1 কোটি টাকা ইনভেস্ট করি, আমি আসলে আসলেই সেই 500 কোটি টাকার ড্রিম দেখতে পারবো কিনা। সো সেই ড্রিমটা কি আসলে আপনার নাম্বারে কনভার্ট করে আমরা বলি ভ্যালুয়েশন। সো আই সেড দ্যাট যে আমি 1 কোটি টাকা, আপনি যদি আমাকে 1 কোটি টাকা ইনভেস্ট করেন শান্তনু ভাই, আমি আপনাকে 1 বছরের মধ্যে 500 কোটি টাকা রিটার্ন দিব। সো হাউ ডিড ইউ ডু দ্যাট, কেমনে করতেছেন? তখন আমি আপনাকে বলবো যে আমার ম্যাথমেটিক্স রোড ম্যাপটা হচ্ছে এইটা। সো এই রোড ম্যাপে যদি আমি আয় করি 5 বছরে এই পরিমাণ পর্যন্ত, তাহলে এই আয়ের বিনিময়ে আসলে আমার বর্তমান ভ্যালু কত। ওকে, সো আপনি দেখেন, আপনি চিন্তা করে দেখেন, একটা ছোট বাচ্চা আসলে কী ভ্যালু দিবেন আপনি তাকে? একদম সে এখন স্কুলে ভর্তি হয় না, বাট আপনি যদি কনসিডার করেন এই ছোটো বাচ্চাটা যদি কলেজ পাস করে, ইউনিভার্সিটি পাস করে, সে তো সারা লাইফ টাইমে কমসে কম সে ধরেন 100 কোটি টাকা আয় করবে ধরলাম আমি। তো 100 কোটি এখনও সে আয় করে নাই, বাট আমি তাকে তো একটা ভ্যালু দিব যে হ্যাঁ এই বাচ্চাটার 100 কোটি টাকা আয় করার ক্যাপাসিটি আছে। সো দ্যাটস দ্য রিজন আমি বাবা এবং মা চিন্তা ভাবনা করে একটা বাচ্চা নিচ্ছি এবং এর জন্য আমরা খরচ করছি, উই আর স্পেন্ডিং, ইনভেস্ট করছি। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস অ্যাকচুয়ালি। সো স্টার্টআপ ক্যান বি লিটল বেবি, যে লিটল বেবির আমি অনেক পোটেনশিয়াল দেখতে পাইছি, বাট এই পোটেনশিয়ালটা করতে হলে একটা বিনিয়োগ লাগবে। সো সেই বিনিয়োগটার জন্য আমাদের ভ্যালুয়েশন করতে হয়। সো এই জন্য আমরা ভ্যালুয়েশন করি এবং অলসো ফান্ড রেজিং স্ট্র্যাটেজি এগুলো লাগে। হ্যাঁ, তাহলে কী হচ্ছে, এখন এই ধরনের একটা স্টার্ট আপ কে ইনভেস্ট করবে? সে আমি যদি বলি আপনারা ইউ গাইজ আর ইন মিডিয়া ইন্ডাস্ট্রি, তো এখন কোনো একটা স্টার্ট আপ যে মিডিয়া নিয়ে কাজ করছে, তাকে তো মিডিয়া ইন্ডাস্ট্রি কেউ ইনভেস্ট করবে। তো ফান্ড রেজিং স্ট্র্যাটেজি তো সে তো যাবে না, ফুড ইন্ডাস্ট্রিতে কেউ কাজ করছে। সো ভ্যালুয়েশন করা এবং তাকে খুঁজে বের করা যে কোত্থেকে কীভাবে আমি ফান্ডিং করবো, দ্যাটস এ ভেরি বিগ পার্ট অফ এ স্টার্ট আপস জার্নি। নেভিগেটিং ডিজিটাল স্টার্ট আপ ইকোসিস্টেম অফ বাংলাদেশ। That's one program we did in Sylhet, I guess. But জিনিসটা হচ্ছে গিয়ে এটা আমরা এই ধরনের প্রোগ্রাম কেন করি, এটা মেন রিজন হচ্ছে গিয়ে আমি নিজে খুঁজে বের করতে আমাকে আসলে ইকোসিস্টেমে কী আছে। ইকোসিস্টেম, একটা বড় ইকোসিস্টেম হইতে হলে অনেক কিছু হইতে হয়। যেমন ধরেন আমাদের দেশের ইকোসিস্টেম চাকরির জন্য পারফেক্ট। সো জন্ম থেকে আপনার বাবা মারা ছেলে মেয়েদেরকে, পরিবার দেখেন, পরিবারের পুরোপুরি সাপোর্ট থাকে। তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, বড় চাকরি করতে চাও, উই আর দেয়ার। স্কুল সাপোর্ট করছে কমপ্লিটলি, কোচিং সেন্টার সাপোর্ট করছে, তারপরে ইউনিভার্সিটি সাপোর্ট করছে,
আত্মীয় স্বজন বাবা মা সবাই সাপোর্ট করছে, জব সাইট আছে বিজেপি, সো চাকরি পাওয়ার জন্য পুরো ইকোসিস্টেমটা তৈরি করে। বাট একটা এন্টারপ্রেনার হওয়া এটার জন্য বা স্টার্ট আপ হওয়া এটার জন্য আসলে কোনো ইকোসিস্টেম নাই। সো ইকোসিস্টেমের যে প্লেয়ারগুলো ফ্যামিলি থেকে শুরু করে আপনার ইনভেস্টর এবং অন্যান্য সরকারি বেসরকারি যে সাহায্যগুলো লাগে চারপাশ থেকে, সেই সাহায্যগুলো আসলে আছে কি না নাই, সেইটার প্রচেষ্টা নিয়ে আমরা প্রত্যেকটা শহরে যাই এবং ওই শহরগুলোর আমরা স্টার্ট আপ ইকোসিস্টেমে নেভিগেট করি। আমরা খুঁজে বের করার চেষ্টা করি কারা কারা স্টার্ট আপ করতে যাচ্ছে, তাদের চ্যালেঞ্জগুলো কী কী, তাদেরকে সাহায্য করার মতো কে কে থাকতে পারে, তাদের ওইখানে কারা কারা মেন্টর থাকতে পারে, অ্যাডভাইজার থাকতে পারে, কারা কারা তাদেরকে ইনভেস্ট করতে পারে প্রাইমারি লেভেলে। সো সেই পুরো জিনিসটাকে আমরা একসাথে নেভিগেট করে উই ট্রাই টু ফাইন্ড আউট যে হ্যাঁ তুমি এখানে এদের সাথে সম্পর্কিত থাকো, তাহলে তোমার স্টার্ট আপটা হয়তো বা ফ্লারিশ করার সম্ভাবনা বেশি থাকবে আর কি। সো স্ট্রাকচারিং ইনভেস্টমেন্ট সেটাও তো এটার একটা বড় কাজ, রাইট, অফকোর্স, তাই না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার রিজনটা হচ্ছে ধরেন একটা স্টার্ট আপ কিন্তু অনেকটা বাংলাদেশে হয়তো বা অনেকেই জানে, বাট এখন দেখেন যে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে আসছে, ইটস ভেরি নাইস প্রোগ্রাম। তারপর হচ্ছে আপনার আরও অনেক স্টার্ট আপ নিয়ে কাজ চলছে সারা বিশ্বে, যেমন ড্রাগনস জেন বা সিলিকন ভ্যালি স্টার্ট আপ নিয়ে কিন্তু অনেকটা বড় ক্রেজ চলে। এটার পিছনে কিন্তু আপনার বড় বড় ইনভেস্টাররা শার্ক বলছে না, শার্কের মতো লেগে আছে। কিন্তু এখন ধরেন প্রবলেমটা হচ্ছে যে স্টার্ট আপটা বিল্ড আপ করছে অনেক ট্যালেন্টেড একটা পার্সন, সে যদি না বুঝে তার ইনভেস্টমেন্টটা সে কীভাবে তুলবে। সে একজনের কাছ থেকে তার ভ্যালুয়েশন সে করছে 100 কোটি টাকা, কেউ একজনের সাথে 10 লাখ টাকা দিয়ে তার কাছে চাচ্ছে আমি 25% শেয়ার চাই আপনার কাছ থেকে। এটা যদি সে না বুঝে তাহলে তো হবে না। আর মাঝে মধ্যে হয়তো বা অনেক কম ক্যাপিটাল নিয়েও বেশি শেয়ার দিতে হয়, তো সেটা তো আমাকে বুঝতে হবে সেটা আমি কীভাবে স্ট্রাকচার করবো, আমি ওকে ফেরত দেবো কীভাবে, বা কত পার্সেন্ট নিয়ে আমি রাখবো, আমার কতটুকু পার্সেন্টেজ হবে, ভিসি বা ইনভেস্টরের কত পার্সেন্ট হবে, আমার কোফাউন্ডের কত পার্সেন্ট হবে। এই ধরনের একটা নতুন ইনভেস্টমেন্ট আসলে আমরা এটাকে ডিলটাকে স্ট্রাকচার করতে আমাদেরকে কীভাবে ফেরত দিব, এটাও একটা ডিলের মধ্যে পড়ে, একটা এক্সিট স্ট্র্যাটেজি। আপনারা যে এই যে ঢাকার বাহিরে, আমি যতটুকু জানি যে আপনারা অলরেডি 3টে ডিভিশনে কাজ করেছেন। জি, এই যে ডিভিশনে গিয়ে কাজ করছেন, সেখানে যারা আসছে অ্যাজ এ স্টার্ট আপ এন্টারপ্রেনার্স যারা আসছে, এরা আসলে কত ধরনের প্রবলেম নিয়ে আসছে? আপনারা আসলে এই প্রবলেমগুলোকে কীভাবে আইডেন্টিফাই করছেন? অফকোর্স দ্যাটস ভেরি গুড কোয়েশ্চেন শান্ত ভাই। আমরা আসলে উই হ্যাভ এ স্ট্রাকচার্ড সিস্টেম। আমরা প্রথমে স্টার্ট আপদেরকে অনবোর্ড করি বেসড অন দেয়ার আইডিয়ার মেরিট অনুযায়ী বা তাদের বিজনেসের মেরিট অনুযায়ী ইন্ডাস্ট্রি ওয়াইজ ক্লাসিফিকেশন করি। ওয়ান্স দে আর অন আওয়ার সিস্টেম, আমরা তাদেরকে রেগুলার বেসিসে আমরা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করি, তাদের মেন্টরিং সেশন করি। তো সেশনের আগেই তাকে জিজ্ঞাসা করা হয় যে তোমার ব্যবসাতে কী কী চ্যালেঞ্জ তোমরা ফেস করো। সো তারা আপনার লিখে দেয় আমাদেরকে, রিটেনভাবে বলে যে হ্যাঁ আমার এই চ্যালেঞ্জগুলো আছে, আমি এই সাহায্যগুলো আপনাদের কাছ থেকে চাই। যেমন ধরেন একটা বড় রকমের চ্যালেঞ্জ তো ফান্ডিং তো ইজ দেয়ার ইজ অল আছে, ফান্ডিংয়ের শর্টেজ আছে, ইকোনমি ওয়াইড একটা ফান্ডিং শর্টেজ আছে। বাট আই গেস ফান্ডিং শর্টেজ নাই, নেটওয়ার্কিং শর্টেজ আছে। ফান্ডস আর দেয়ার অ্যাজ উই হ্যাভ এ ডিসকাশন ভেরি ওয়েল যে ফান্ডিংয়ের অভাব নাই, কিন্তু রাইট প্লেসে কোন জায়গায় যে ফান্ডটা আমরা করবো সেটার জায়গাটা খুঁজে পাই না। বা বাংলাদেশের ইকোসিস্টেমে আসলে আমরা ওই যে এঞ্জেল ইনভেস্টর, ভিসি বা অন্যান্য যারা স্টার্ট আপে ইনভেস্ট করতে পারে তাদেরকে আসলে আমরা একসাথে নিয়ে আসতে পারি নাই। এটা একটা বড় প্রবলেম। ফান্ডিং নিয়ে সবাই কোয়েশ্চেন করে, আমি ফান্ডিং পাই না। পাশাপাশি আরও বেশি প্রবলেম যেমন মেন্টরিং নিয়ে একটা বড় কোয়েশ্চেন করে। দেখো আমার কোনো গাইডেন্স নাই, আমি একটা আইডিয়া পাইছি এটাকে কীভাবে আমি এটাকে রেভিনিউ মডেল বিল্ড আপ করবো, এটাকে কীভাবে আমি কমার্শিয়ালাইজেশন করবো, এটার জন্য মেন্টরের অভাব আছে। সো এক একজন এক এক বুদ্ধি দেয়, বাট 365 ডিগ্রি অ্যাঙ্গেল চিন্তা করে কেউ একজন তাকে বুদ্ধি দিতে পারে না যে তুমি যদি এইটা থেকে এই প্রোডাক্ট সলিউশনটা বিল্ড আপ করো তাহলে তোমার লাভ হতে পারে। তারপরে আছে বড় প্রবলেম হচ্ছে আপনার ব্র্যান্ডিং মার্কেটিং নিয়ে ইস্যু আছে। সো গুড প্রোডাক্ট, গুড সার্ভিসেস, বাট কোয়েশনটা হচ্ছে তারা প্রপারলি ব্র্যান্ডিং মার্কেটিং করতে পারে না। আর একটা বড় চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা বড় কোয়েশন আছে। ডিজিটাল মার্কেটিং প্রপারলি বুঝে না করতে পারছে না এই মুহূর্তে তারা। ওকে, দিস আর দ্য মেইন 4 এরিয়াস। একটা মানে ঢাকার বাইরে এটা তো একটা বড় চ্যালেঞ্জ, ডিজিটাল মার্কেটিং একটা বড় চ্যালেঞ্জ। So they have been asking that. So that's the reason we are trying to help them. আমরা একটা অ্যাডভাইজার পোর্টফোলিও বিল্ড আপ করছি, যারা আপনার আমাদের সাথে কাজ করবে তাদেরকে আমরা পেইড কোনো সময় কখন প্রো বোনো সাপোর্ট নিচ্ছি যে প্লিজ হেল্প দিস বিজনেস। আপনি হয়তো বা 1 আওয়ার টাইম দিবেন, বাট ওর জন্য এটা 10 ইয়ার্সের মতো বেনিফিট আসবে। সো সেই লিঙ্কিং চ্যানেলটা আমরা করার চেষ্টা করছি আর কি। আপনাদের কাছে কি এই যে ঢাকার বাইরে যখন মেন্টর খোঁজা হচ্ছে, আপনারা কি পাচ্ছেন সেরকম লোক? ইটস ভেরি চ্যালেঞ্জিং। আমরা ঢাকা থেকেই বেসিক্যালি মেন্টর সাপোর্ট প্রোভাইড করতে হয়। এটার মেইন রিজন অ্যাগেইন বললাম তো, আপনার ঢাকা ইজ লাইক এ কান্ট্রি। ঢাকাতে শুধুমাত্র আপনি দেশীয় মেন্টর পাবেন না, ঢাকাতে বিদেশি মেন্টররাও আছে। ঢাকা ইজ সো বিগ অ্যান্ড ঢাকা ইজ এ ভেরি প্রমিজিং অ্যান্ড সিটি। এখানে আমরা অনেক মেন্টর পাই, অনেক অ্যাডভাইজার পাই, অনেক কোচ পাই। কিন্তু যখন আমরা অন্যান্য শহরে যে লাইক চিটাগং, সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী,
ওই জায়গায় আমি স্টার্ট আপ পাচ্ছি, আইডিয়া পাচ্ছি, বাট আই এম নট গেটিং আদার দিস, অন্যান্য জিনিসগুলো পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আসলে এটা একটা বড় ম্যাক্রো ইকোনমিক ইস্যু। আমাদের সরকারি প্রচেষ্টা তো চলছেই, যেমন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি কিন্তু বাংলাদেশের সবগুলো ডিভিশনেই তারা হাইটেক ফ্যাসিলিটি বিল্ড আপ করছে, যেখানে যে কোয়ার্কিং স্পেস কাজ করতে পারবে স্টার্টআপরা। কিন্তু সমস্যা হয়ে গেছে, আপনার ধরেন স্টার্টআপরা তো কাজ করতে পারবে, কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে, বড় বড় কোম্পানি, তাদের শাখা নাই, বড় বড় ইউনিভার্সিটির শাখা নাই, যার ফলে দেখা যায় যে আপনার হাইলি পোটেনশিয়াল যারা ট্যালেন্টেড ম্যারিটেরিয়াস মেন্টর হতে পারে যারা, তারা আসলে ঢাকা ভিত্তিক জীবনযাপন করছে। সো এই প্রবলেমটার কারণে আসলে আমরা উই আর রিয়েলি স্ট্রাগলিং টু অফার প্রপার মানে হাই ভ্যালু মেন্টরিং সার্ভিসেস দেয়ার। বাট আমরা ঢাকা থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছি, এবং এর জন্যই আসলে কিন্তু আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বিল্ড আপ করছি। সো ইউ ক্যান সি দ্যাট আমরা ওয়েবিনার করছি, সো দ্যাট ওয়েবিনারের মাধ্যমে কিন্তু ঢাকার যারা মোস্ট এক্সপার্ট পিপল আছে তারা কিন্তু দে আর গেটিং কানেক্টেড উইথ দোজ পিপল, সো দে ক্যান আস্ক কোয়েশ্চেন্স টু দ্যাম। যেমন আমরা ঢাকাতে যারা বড় বড় অ্যাডভোকেট, লয়ার, ব্যারিস্টার আছে, ঢাকাতে বড় বড় স্টার্টআপের ফাউন্ডাররা থাকে, তো তারা যখন আপনার একটা ওয়েবিনার বা একটা অনলাইন শো করে, তখন কিন্তু বরিশাল, চিটাগং, রাজশাহীর ছেলেরা সরাসরি কোয়েশ্চেন করতে পারে। So this is a big achievement for initial solution, initial solution যে হ্যাঁ ওকে ফাইন, অনলাইন তো অনেক ভালো চলছে এখন, সো why can't they get support from online? So আমরা ওয়ান অন মেন্টরিং কিন্তু ঢাকা বসে করে অনেকেই জুমের মাধ্যমে মিটিং করে করছে, সো দ্যাটস হোয়াট উই আর ডুইং। বাট আমাদের আসলে আরও ট্যাপ করতে হবে আসলে হাউ উই ক্যান মেক এ কান্ট্রি ওয়াইড নেটওয়ার্ক অফ মেন্টরস অ্যান্ড ইনোভেটরস। আরেকটা জায়গা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সরকার কিভাবে এই টোটাল সিস্টেমটাকে সাপোর্ট দিচ্ছে? আইসিটি মিনিস্ট্রি তো অনেক আগে থেকে স্টার্টআপ নিয়ে কাজ করছে। সো আইসিটি গভর্নমেন্ট ইজ অলওয়েজ, গভর্নমেন্ট যতগুলো ইনিশিয়েটিভ আছে এখন পর্যন্ত সবগুলো ইনিশিয়েটিভের মেইন ব্রডার গোল ইজ ভেরি গুড, কিন্তু সমস্যা হয়ে যায় যে যখন আমরা বটম লাইন এনভায়রনমেন্টে চলে আসি তখন ইমপ্লিমেন্টেশনে কষ্ট হয়ে যায়। সো উই হ্যাভ বিগ ড্রিমস, বাট যখন দেখি যে এইটা প্রবলেম সেটা প্রবলেম, অনেকগুলো প্রবলেম থাকে, তখন প্রাইমারি ইমপ্লিমেন্টেশন করতে যে আমরা 100% সাকসেসফুল হই না। বাট বাংলাদেশ সরকার ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ক্রিয়েট করছে, ওকে, সারা বাংলাদেশ লিমিটেড, SBL ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ভিসি ফার্ম, যারা আসলে হাই রিস্ক ভেঞ্চারগুলোতে এবং হাইলি পটেনশিয়াল ভেঞ্চারগুলো ইনভেস্ট করছে, তাদের পোর্টফোলিওতে অনেক ইনভেস্টমেন্ট আছে। বাংলাদেশ সরকার আইসিটি মিনিস্টার আইডিয়া প্রজেক্ট তৈরি করছে, যেটা কী করছে, একদম ইনিশিয়াল পর্যায়ে যাদের আইডিয়া আছে, যাদের আসলে কেউ ইনভেস্ট করবে না, তাদের গ্র্যান্ট প্রয়োজন, তাদেরকে কিন্তু হিউজ পরিমাণ গ্র্যান্ট প্রোভাইড করা হচ্ছে। এবং এই ধারাবাহিকতায় বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটিতে এই যে স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর প্রোগ্রামটা বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ইমপ্লিমেন্ট করছে, এটাও কিন্তু আইসিটি মিনিস্ট্রির উদ্যোগ যে হ্যাঁ স্টার্টআপ অ্যাক্সেলারেশন করতে হবে আমাদেরকে। সো আমরা যে প্রজেক্টটা করছি, এই যে প্রত্যেকটা প্রচেষ্টা বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে, এটা অনেক মহৎ প্রচেষ্টা, এবং আশা করি 10 বছর তো ইকোসিস্টেম বিল্ড আপ করছে, এই প্রচেষ্টা যদি আর 10 বছর চলতে থাকে, আমাদের সরকারের গোল আছে, ঠিক আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়েরও একটা বড় গোল আছে, বাংলাদেশ থেকে 2041-এর মধ্যে অনেকগুলো ইউনিকর্ন বের করতে হবে। সো আই গেস এটা যদি আমরা 10-20 ইয়ার্স এরকম চলতে থাকে, আর 10 ইয়ার্স যদি আমরা এই কন্টিনিউয়াস সাপোর্টগুলো চলতে থাকে, উই আর ওয়ার্কিং থ্রু ভেরি ওয়েল ওয়ে, আইসিটি মিনিস্ট্রি ইজ ওয়ার্কিং ইন এ ভেরি রাইট ডিরেকশন। সো এই ডিরেকশনটা যদি আপনার 235 পর্যন্ত চলে, আই অ্যাম ভেরি মাচ হোপফুল দ্যাট যে বাংলাদেশেও একটা সময় উবারের মতো বা আপনার ধরেন বিকাশের মতো, ফেসবুকের মতো এরকম ইউনিকর্ন চলে আসবে ইনশাল্লাহ। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে আপনার টোটাল প্রসেসটার মধ্যে গেলেন, এই যে টোটাল জায়গায় কাজ করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে কাজ করতে হয়, মানে আমরা যখন একটা প্রজেক্ট করতে যাই আমরা বলি যে 15% বাফারিং তো থাকবেই, বাট কখনো কখনো এই বাফারিং 37% পর্যন্ত গিয়েও থাকে। তো এই যে কাজ করার যে জায়গাগুলো, যে আরও 5টা ডিভিশনে যাবেন, আরও নতুন নতুন ছেলেমেয়েদের সাথে কাজ করবেন, আপনার কি মনে হয় যে এন্ড অফ দিস প্রজেক্ট we might be able to get some good ventures for Bangladesh? Is it possible? হ্যাঁ, আমি বললাম সেটা হচ্ছে, দেখেন, আপনি যদি স্টার্টআপ করেন, আপনি যদি একটা প্রজেক্ট করেন, আপনি একটা কোম্পানির সিইও যদি হন, আপনাকে সবসময় আপনার কনস্ট্রেন্ট জানতে হবে। আমরা 100% ফ্রিডম যা চাই তা পাই না। পৃথিবীর অর্থনীতির নিয়মই হচ্ছে আপনার রিসোর্সেস আর লিমিটেড, কোনো একটা সমস্যা থাকবে। সো আমাকে ওই সমস্যাটা আইডেন্টিফাই করে আমি যদি স্ট্র্যাটেজি খুঁজে বের করতে পারি, তাহলে অবশ্যই আমি আমার যে লিমিটেড রিসোর্স আছে এর মধ্যে আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারবো, সম্ভাবনা বেশি। সো আমাদের আসলে বললাম তো, আমাদের 1050টা বিজনেসকে আমরা 2 বছরের মধ্যে নার্চারিং করব, অ্যান্ড উই হ্যাভ এ টার্গেট অফ ক্রিয়েটিং 150 স্টার্টআপস, যাদেরকে আমরা আসলে 2035-এর মধ্যে যদি আমরা পর্যন্ত যদি এরকম সাপোর্টের মধ্যে রাখতে পারি, তাহলে আই এক্সপেক্ট, আমার তো স্বপ্ন 150টা ইউনিকর্ন আসবে, এবং যদি তাও না হয় 15টা ইউনিকর্ন মানে 15 বিলিয়ন, বিগ থিং। সো আই অ্যাম ভেরি মাচ হোপফুল। অলরেডি আমরা আমাদের প্রোগ্রামের এই
7-8 মাসের সময়কালের মধ্যে কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি 30টার বেশি স্টার্ট আপ যারা ইউনিক আইডিয়া নিয়ে আছে, যাদের আইডিয়াগুলো আপনার যদি আমরা নার্চার করি তাহলে তারা অল্প সময়ের মধ্যেই $1 মিলিয়ন যেতে পারবে, এবং দীর্ঘ সময় যদি তাদেরকে নার্চার করি, তাদেরকে ইকোসিস্টেমটা প্রেজেন্ট করতে পারি, তাদের জন্য ফান্ডিংয়ের অ্যালোকেট করতে পারি, তাদের জন্য গভর্নমেন্টের সাপোর্ট সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে পারি, তাহলে আমার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটরের যেই ওভারঅল ড্রিম আছে $100 বিলিয়ন একটা ভ্যালুয়েশন ক্রিয়েট করা থ্রু দিজ স্টার্ট আপস, সেটা পসিবল, এবং পসিবল থ্রু অ্যাটলিস্ট 125 বিজনেস দিয়েই সম্ভব। এক্সেলেন্ট। উইথ দিস পজিটিভ নোট আমরা আজকের আলোচনাটা এখানে রাখতে চাই। বাট টু বি ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে এই ধরনের কনভারসেশন আমরা আরও করতে চাই, কারণটা হচ্ছে যে আসলে এই তথ্যগুলো মানুষ জানে না, মানুষের কাছে পর্যন্ত পৌঁছায় না। হ্যাঁ, কিন্তু এত ভালো ভালো কাজ হয়, প্রত্যেকটা কাজেরই কিন্তু লোকজনেরও জানা দরকার, কারণ অনেকেই আসতে চায় হয়তো বা জানে না কার সাথে যোগাযোগ করবে, কোথায় রেজিস্ট্রেশন করবে। সো আই হোপ যে ইফ 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 there is a time for you, if your time allows, আপনি যদি আমাদেরকে মাঝে মাঝে এরকম সময় দেন, তাহলে আমরা এই তথ্যগুলো অফকোর্স আমি ভেরি মাচ ইন্টারেস্টেড, আমি অবশ্যই এই ব্যাপারে ইন্টারেস্টেড, এবং আমাদের প্রোগ্রামে যারা যারা আসতে যাচ্ছেন, স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর, সো উই হ্যাভ এ নাইস ওয়েব পোর্টাল, আমাদের ওয়েব পোর্টাল অ্যাপ্লিকেশন সিস্টেম আছে, অ্যান্ড অলসো আপনারা আমাদের ফেসবুক পেজ বা লিঙ্কডইন পেজে আপনারা যদি সার্চ করেন স্মার্ট বাংলাদেশ অ্যাক্সেলারেটর, তাহলেই আপনারা দেখতে পারবেন যে আমাদের সাথে যোগাযোগ করার সুযোগ আছে। সো ইফ ইউ আর এ পোটেনশিয়াল স্টার্ট আপ, আপনার একটা আইডিয়া আছে, আপনি আইডিয়ার চেয়ে বেটার অপশন, ডেফিনেটলি এই মুহূর্তে কমপ্লিট আইডিয়া আমরা নিচ্ছি না, আপনি আইডিয়া থেকে বের হয়ে একটা MVP বিল্ড আপ করছেন এবং কিছুটা রেভিনিউ আপনার আছে, এবং আপনি আসলে বুঝতে পারছেন যে আপনার এই আইডিয়াটাকে যদি একটু ওয়াটারিং করা হয়, যদি একটু নার্চার করা হয়, ইনভেস্টমেন্ট করা হয়, তাহলে এটা 1 লাখ থেকে 100 কোটিতে যেতে পারবে। তো এরকম আইডিয়া যদি আপনার থাকে, এরকম একটা বিজনেস যদি থাকে, আপনি অবশ্যই আমাদের প্রোগ্রামে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং উই আর ভেরি মাচ ইন্টারেস্টেড টু মিট ইউ অ্যান্ড উই ওয়ান্ট টু সার্ভ ইউ আন্ডার দিস প্রোগ্রাম। ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড ভ্যালুয়েবল কমেন্টস অ্যান্ড অ্যাডভাইস অ্যান্ড অল দিস ইনফরমেশন। সুপ্রিয় দর্শক, শুনছিলাম আরিফের কথা। আরিফ আসলে আমাদেরকে অনেক স্বপ্ন দেখালো, অনেক স্বপ্নের কথা বলল, অনেক বড় জার্নির কথা বলল। আমরা চেষ্টা করি যদি এই জার্নিটা সে যদি সফলভাবে করতে পারে, তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে অ্যাজ হি সাইড যে অ্যাটলিস্ট 15টা ইউনিকর্ন যদি বাংলাদেশে আসে, 5টা ইউনিকর্নও যদি বাংলাদেশে আসে, তবুও আমাদের দেশের ইকোনমিক সিস্টেমটাকে অনেক বড় একটা কন্ট্রিবিউশন রাখতে পারবে বলে মনে হয়, এবং বিদেশের মাটিতেও আমাদের অনেক পোর্টফোলিও অনেক হাই হবে বলে আমি আশাবাদী। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড টাইম। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, দেখছিলেন এতক্ষণ এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড। আপনারা এনিগমা টিভিতে এই ধরনের আরও অন্যান্য তথ্য নিয়ে আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে হাজির হব। চোখ রাখবেন এনিগমা টিভিতে এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আজকের জন্য।